রণক্ষেত্র মিরপুর ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় চালকরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। বিক্ষোভের বলি সাধারণ মানুষ। দিনভর তীব্র যানজটে যাত্রী দুর্ভোগ চরমে। 13 নম্বর থেকে 10 নম্বর আসতে 2 ঘন্টা সময় লাগছে। বের হইতে পারতেছি না, সামনে দিয়ে ফুল রাস্তা ব্লক। পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারতো, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। অটো রিক্সা ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না। প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী বহন করা মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল বলছেন খোদ সড়ক পরিবহন মন্ত্রী। এখানে 15% ভ্যাটের ঘোষণা, এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থীর নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত। ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান বিশকেকের। চিকিৎসার জন্য ভারত গিয়ে গায়েব ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। 3 দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে গোয়েন্দা বিভাগ। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। অংশ নেবে না জনগণ, ভোটের আগেই বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের। এবং নবজাতকের শরীরে আস্ত সুই, হাসপাতালে সুচিকিৎসা না পেয়ে বাড়িতেই বের করেন স্বজনরা। আশুলিয়ায় জন্মের সময় চিকিৎসক নার্সের অবহেলায় ভুক্তভোগী পুরো পরিবার। রণক্ষেত্র রাজধানীর মিরপুর এলাকা ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন চালকরা। দফায় দফায় হয়েছে সংঘর্ষ পুলিশের সঙ্গে। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি। অনুরোধে রাস্তা ছাড়ল, কয়েক মিনিট পর আবারও উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিকে বিক্ষোভে দিনভর তীব্র যানজটের বলি হয়েছেন সাধারণ মানুষ। রোববার সকাল থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আশেপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অনেকটা মারমুখী কায়দায় অবস্থান দিতে দেখা যায় তাদের। বন্ধ হয়ে যায় মিরপুর 12 থেকে আগারগাঁও পর্যন্ত যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা গড়ালে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারতো, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। তোর গন্তব্য বুঝতে পারছি যে রাস্তায় বসে আছি। এখানে তো প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আটকা আছি। আমরা এই দুর্ভোগ আর চাই না। পুলিশের সঙ্গে দফায় দফায় অবরোধকারীদের আলোচনা চললেও রাস্তা ছাড়তে রাজি হননি তারা। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য। অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন ছেড়ে দেওয়ার অনুরোধ করলে রাজি হন তারা। কিন্তু কয়েক মিনিট পর পুলিশ ও স্থানীয় সংসদের সামনেই যানবাহনে ব্যাপক ভাঙচুর শুরু হয়। যদি কোনো অবৈধ লাইন থাকে তাহলে সেটার পদক্ষেপ সরকার নিক। আমাদের অটো না চললে গাড়ি চলবে না। পুলিশ বাধা দিলে ইট পাটকেল ছোড়ে অবরোধকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। সোমবার সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেবে জানিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের টিকিটে ভ্যাট সংযুক্ত করার এনবিআর এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং সংক্রান্ত একটি সেমিনারে মন্ত্রী বলেন, ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। যানজটের এই নগরে স্বপ্নবাহন মেট্রো রেল। সেই মুহূর্তে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী ব্যবহার করছেন এই উড়াল রেলপথ।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল 2022-এর ডিসেম্বরে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত সেবা দিচ্ছে মেট্রো। সেই সেবার উপর 28 ডিসেম্বর 2022 থেকে 30 জুন 2024 পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল। মেয়াদ শেষে তা আবারও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এনবিআর আপত্তি জানিয়েছে। সেই হিসাবে এনবিআর এর সিদ্ধান্ত হলো আসছে 1 জুলাই থেকে 15% ভ্যাট আরোপ করা হবে মেট্রো ভাড়ায়। রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারের আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ ডিএমটিসিএল। এতে অংশ নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এনবিআর এর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনপ্রিয় এই বাহন জনপ্রিয়তা হারাবে। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তার মতে মেট্রো যাত্রীরা যত্নবান নন, শৃঙ্খলা মেনে এই সেবা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শেখেন। প্রকল্প 2041 অনুযায়ী উন্নত বিশ্বের কাতারে সামিল হতে IMF এর শর্ত মেনে মেট্রোতে ভ্যাট সংযুক্তির যুক্তি দেখিয়েছে এনবিআর। এখানে আমি দেখছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার কিরগিজস্তান পরিস্থিতির খবর। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এখনো আতঙ্ক না কাটায় ভয় নিয়ে বাইরে বের হচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে আবার হামলার ভয়ে দেশটি ছাড়তে নিজেরাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন বাংলাদেশি কিছু শিক্ষার্থী। রাজধানী বিশকেকে মেডিকেল পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর প্রাণ ফিরতে শুরু করেছে ক্যাম্পাসগুলোতে। তবে এখনও শঙ্কা নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছেন শিক্ষার্থীরা। গত 2 দিনের তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গেছিলাম, রাস্তাঘাট সবকিছু ঠিক আছে। এদেশের সরকার পরিস্থিতি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত হয়ে এলেও এরই মধ্যে 150 শতাধিক শিক্ষার্থীকে দেশে ফেরত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশি কয়েক শিক্ষার্থী জানিয়েছেন তারা নিজ দায়িত্বে দেশে ফেরার চেষ্টা করছেন। আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে। এজন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল, তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে, টিচাররা এখানে অনেক হেল্পফুল। তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার পর নড়েচড়ে বসেছে কিরগিজ সরকার। হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের কারণেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশটিতে বাংলাদেশি তথা বিদেশি শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। যাচ্ছি তার কাছে। তাজওয়ার, আমরা যেমন কয়েকদিন ধরে দেখছিলাম, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এখন তাহলে কি অবস্থা? পরিস্থিতি গত 2 দিনের তুলনায় আজকের দিন অথবা গত 24 ঘন্টায় কিছুটা উন্নতি ঘটেছে এবং যে শিক্ষার্থীরা তারা যেহেতু হল থেকে বেরোচ্ছে না, তাদেরকে হলের ভেতরে ঢুকে নতুন করে হামলার কোনো ধরনের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যেটি দেখা গেছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে উজবেকিস্তানে, যেহেতু কিরগিজস্তানে আমাদের কোনো দূতাবাস নেই, উজবেকিস্তানে যে দূতাবাসটি আছে সেই দূতাবাসী কিরগিজস্তান, আফগানিস্তানের অনাবাসী দূতাবাস হিসেবে কাজ করে। সেই দূতাবাসে যিনি রাষ্ট্রদূত আছেন তাকে কিরগিজস্তানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সেই অনুপাতে কাজ হচ্ছে। এবং এছাড়াও উজবেকিস্তান বা তাশকেন্তে যে আমাদের দূতাবাস আছে সেখান থেকে কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গিয়েছেন নাকি কবে নাগাদ? এখনো তিনি পৌঁছননি এবং
তবে যদিও দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং গত 24 ঘন্টায় হামলা কিছুটা কমেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উপর তার আগে হামলা হয়েছিল, তবে গুরুতর আহত হওয়ার কিন্তু কোনো খবর পাইনি। যদিও আমরা শুনছি যে পাকিস্তান এবং ভারতের শিক্ষার্থীদের উপর বড় আকারে হামলা হয়েছে, পাকিস্তানের কয়েকজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলেও কিন্তু গুঞ্জন রয়েছে, যদিও এটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উজবেকিস্তান যে সরকার তাদেরকে উদ্বেগ জানানো হয়েছে এবং দ্রুত যেন সমস্যার সমাধান করা হয় সেই বিষয়টিতে কিন্তু জোর দিতে বলা হয়েছে। আর কিরগিজস্তানে যেই শিক্ষার্থীরা আছেন, দুঃখিত, সেই কিরগিজস্তানের শিক্ষার্থীরা কিন্তু একটি চার্টার্ড ফ্লাইট তারা আগে থেকে এটা বুক করে রেখেছিল, যেহেতু জুনের 15 তারিখে তাদের পরীক্ষা, ফাইনাল যে পরীক্ষা সেটি শেষ হওয়ার পরে সবাই একসঙ্গে আসার জন্য আগে থেকে এটি তারা বন্দোবস্ত করে রেখেছিল এবং এই সাম্প্রতিক যে পরিস্থিতি আরো কবে নাগাদ আসতে পারে ওই ফ্লাইটটি তারা এগিয়ে নিয়ে আসার জন্য ভাবছিল। যদিও এই পরিস্থিতি কিছুটা উন্নতি হয় এবং তাদেরও যেহেতু ফাইনাল পরীক্ষা আছে সেহেতু তারা এখন আর সেই রিস্কটা নিতে চাচ্ছে না যে সেখান থেকে চলে আসলে আবার কবে গিয়ে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। তবে সেই চার্টার্ড ফ্লাইটটি আগে সময় এগিয়ে নিয়ে এসে আগামীকাল বা তারপর দিন ছাড়ার তারা পরিকল্পনা করছিল, যদি এখন সেটি করবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। এদিকে 4-5 বছর ধরে কিরগিজস্তানে ডাক্তারি পড়তে যাচ্ছেন বাংলাদেশিরা। চীন কিংবা অন্যান্য দেশের থেকে প্রক্রিয়া সহজ হয় দেশটিকে বেছে নিয়েছেন তারা, যদিও খরচের দিক থেকে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমানই লেগে যায় বলে জানাচ্ছে বিএমডিসি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রদূতকে উজবেকিস্তান থেকে যেতে বলা হয়েছে। কিছু কিছু জায়গার থেকে ওইখানকার শিক্ষার মান সাম বেটার। বাইরে একটা স্টুডেন্ট যখন যায় তখন তার এয়ার ফেয়ার থেকে শুরু করে লিভিং কস্ট, যতটুকু টিউশন ফি যে তার সমপরিমাণ টাকা তাদের ব্যয় হয়, অতএব কারণে এখানে কস্ট অনেক বেশিই পড়বে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে বিশকেক যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, তবে গুরুতর আহত হননি কেউ। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত বলে বাংলাদেশকে জানিয়েছে কিরগিজ সরকার, তবে এই বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে তাজওয়ার আপনার রিপোর্ট দেখছিলাম এবং সেখান থেকে উঠে আসলো যে খরচ প্রায় সমান এবং সার্বিক পরিস্থিতি খুব একটা যে আহামরি তেমন না, তারপরও কেন যাচ্ছে শিক্ষার্থীরা? মূলত রাব্বি, এটি যদি বলতে হয় তাহলে কিন্তু আমাদের অভিভাবকদের যে মানসিকতা আছে, কিন্তু সামাজিক যেই মানসিকতা আছে সেটিকে একটু দায়ী করতে হয়। কারণ আমাদের মধ্যে এক ধরনের ধারণা আছে যে ডাক্তারি পড়তেই হবে, কিংবা ছোটোবেলা থেকে আমরা যেমনটি শুনে আসি যে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বড় হয়ে। এবং এই বিষয়টা আমি যখন নেপালে গিয়েছিলাম সেখানেও দেখেছি যে ব্যাপক হারে, আমাদের দেশের থেকে অনেক বেশি ব্যাপক হারে সেখানে তাদের সন্তানদেরকে ডক্টর পরিচয় দিতে পারলেই তারা অভিভাবকরা অনেক বেশি গর্ববোধ করেন। এবং পাকিস্তানেও আমার একজন নেপালে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, পাকিস্তান বিবিসি উর্দুতে কাজ করেন, তিনি একবার একটি প্রতিবেদন করেছিলেন যে হাউস ওয়াইফ ডক্টরস, অর্থাৎ যে তারা ডাক্তারি পড়ছেন, ডাক্তার হচ্ছেন এবং পরবর্তীতে তারা হাউস ওয়াইফ থেকে যাচ্ছেন। তো এই যে আমাদের মানসিকতা এক ধরনের আছে সেটিকে কিন্তু শুরুতে দায়ী করতে হয়। এবং দেখা যাচ্ছে যে গত কিছুদিন আগেও, অর্থাৎ 5-6 বছর আগেও যেটি বিষয়টি ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থী মেডিকেল যারা ভর্তি ইচ্ছুক তারা কিন্তু কোনো ধরনের মান নির্ধারণের অত বেশি শক্ত প্রক্রিয়ার মধ্যে যেতে হতো না। কিন্তু এখন যেই সেন্ট্রাল যে পরীক্ষাটা হয়, কেন্দ্রীয়ভাবে যেই মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষাটা হয়, সেখানে 40 নাম্বারের একটি মার্ক আছে। 40 নাম্বার না অর্জন করতে পারলে সে আসলে বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। অর্থাৎ সেক্ষেত্রে অনেকে আসলে বেছে নিচ্ছে যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বা কলেজগুলোতে যেখানে মেডিকেল পড়া যায়। এবং খরচ তুলনামূলক কম বলছেন শিক্ষার্থীরা, যদিও 12-13 লাখ টাকা লাগছে, তবে সেখানে যে যাওয়া আসার ফ্লাইট ভাড়া আছে, ফ্লাইট কস্ট আছে, এছাড়া সেখানে থাকার যে লিভিং কস্ট আছে, সেগুলো যদি যোগ করা হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমানই লেগে যায় বলে কিন্তু আসলে যেহেতু মেডিকেলেই বেশি পড়তে যায়, সেক্ষেত্রে মেডিকেলের পড়াশোনার অবস্থা কেমন, আন্তর্জাতিকভাবে মানেই বা কেমন?
দুটি সুবিধা আছে। একটি হচ্ছে যে সেখানে ভর্তি প্রক্রিয়া তুলনামূলক একটু সহজ এবং কম্পিটিটর যারা আছে এই অঞ্চলে তাদের মধ্যে চীনে আমাদের অনেক শিক্ষার্থী যেতেন মেডিকেল পড়তে, তবে সেখানে থেকে একটু ভর্তি প্রক্রিয়া সহজ এবং চীনের থেকে মানসম্পন্ন বটে। তবে বিএমডিসি কিন্তু বলছে যে বাংলাদেশের যেই মেডিকেল যে শিক্ষা দানের প্রক্রিয়া কিংবা বাংলাদেশে যে মেডিকেলের শিক্ষার মান সেটি কিন্তু কিরগিজস্তান বা মধ্য এশিয়ার যে কোনো দেশ বা চীনের থেকেও অনেকটা ভালো, এমনটি তারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে হাসপাতালগুলো বা মেডিকেল কলেজগুলোতে সেখানে রোগীদের সঙ্গে এক ধরনের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে বা তার এক ধরনের ব্যবহারিক শিক্ষার মধ্য দিয়েও যায়, কিন্তু চীনের কিরগিজস্তানে এ ধরনের যায় না, অর্থাৎ তারা তাত্ত্বিক জ্ঞানের দিকে বেশি জোরালো শিক্ষা পায়, তবে ব্যবহারিক জ্ঞানে তারা কম পায়। তাদের অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার সর্বশেষ নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজুয়া মাহমুদ। রাতের সময় আরও থাকছে। বস্তার গায়ে চাঁদ উল্লেখ রেট লিখতে হবে। ঘোষণার 1 মাস না যেতেই অবস্থান থেকে সরলেন খাদ্যমন্ত্রী। নতুন চাল বাজারে আসার খোড়া যুক্তি, ওএমএস কার্ড দেরিতে পাওয়ার অভিযোগ সুবিধাভোগীদের। ভারতে চিকিৎসা করাতে গিয়ে গায়েব ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 3 দিন পরও খোঁজ না পেয়ে ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর গোয়েন্দা প্রধান জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সাথে যোগাযোগ করা হচ্ছে ভারতের পুলিশের সঙ্গেও। চিকিৎসার জন্য গত 11 মে ভারতের কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 12 মে কলকাতায় থাকেন এক পরিচিতের বাড়িতে। 13 তারিখ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি তার। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হলেও ফোনে কারো সাথে কথা হয়নি এই সংসদ সদস্যের। এমন পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে। তিনি জানান বাবার ফোন কখনো খোলা কখনো বন্ধ পাওয়া যাচ্ছে। 3 দিন যাবত আমার বাবার ফোনে আমি পাচ্ছি না। যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই, মাঝে মাঝে বন্ধ পাচ্ছি। আজিম কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। কারণটা কি? ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে, কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা সবকিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। এদিকে সংসদ সদস্য গায়েব হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে খুঁজে পেতে 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা খেয়াল রাখছি, ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সর্বশেষ ভারতের মুজাফফরবাদে আনোয়ারুল আজিম আনারের ফোনের লোকেশন শনাক্ত হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। মাইনুল্লাহ হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের ঘটনায় উত্তর 24 পরগনার বরানগর থানায় জিডি করেছেন বাড়িওয়ালা গোপাল বিশ্বাস। কলকাতা থেকে সে খবরে বিস্তারিত জানবো সুব্রত আচার্যের কাছে। বরানগর থানার অধীনে 17/3 মন্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল বিশ্বাস এই বরানগর থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 12 তারিখ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য তিনি তার বাড়িতে এসেছিলেন এবং 13 তারিখ রাতে তিনি কিন্তু তাকে বলেন যে তিনি আবার ফিরে আসবেন, এই কথা বলে কিন্তু তিনি চলে যান এবং তারপর গোপাল বিশ্বাসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি। তবে জিডিতে তিনি আরো উল্লেখ করেছেন যে 15 তারিখ সবশেষে হোয়াটসঅ্যাপ মারফতে কথা হয়েছে তার সঙ্গে এবং তিনি বলেছেন তিনি নিরাপদে আছেন এবং দিল্লিতে রয়েছেন। সবশেষ যখন 3 দিনেও তার মোবাইলে আবার ফোন করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি তখন কিন্তু এই উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই বরানগর থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হন এই গোপাল বিশ্বাস। তবে সব শেষ খবর যেটি জানা গেছে, এখানে যিনি গোটা বিষয়টি তদন্ত করছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তার যে মোবাইল ট্র্যাক অর্থাৎ মোবাইলের লোকেশন ধরে তিনি কোথায় গিয়েছিলেন, কোন অবস্থায় কোন কোন জেলাতে তার মোবাইল ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত মোবাইলের যে নেটওয়ার্ক সেইটার সূত্র ধরেই কিন্তু এই সাংসদকে অথবা নিখোঁজ হওয়া সাংসদের খোঁজে কিন্তু বরানগর থানার পুলিশ তৎপর ভূমিকা পালন করছে। অন্ততপক্ষে পুলিশ সূত্রে এমনটাই নিশ্চিত করা হচ্ছে। উত্তর 24 পরগনার বরানগর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধসহ বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2001 সালে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় যাওয়ার প্রলোভন থাকলেও তাতে রাজি হননি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের কাছে তুলে দেননি তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার, বাজার সম্প্রসারণ আর ভোক্তার সঙ্গে সংযোগ বাড়াতে আয়োজন হয়ে আসছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার 11তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগের কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। এ সময় 2001 সালে ক্ষমতার প্রলোভনে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার চাপ থাকলেও তাতে রাজি না হওয়ার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না। দেশের অর্থনীতিতে যুদ্ধ সহ প্রতিকূল বৈশ্বিক অস্থিরতার প্রভাব কাটাতে সরকারের চেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেগুলো আমাদের আমদানি করতে সবকিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। শিল্প কারখানায় পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশনা দেন সরকার প্রধান। অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে। পরে শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন 7 দিনব্যাপী এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কখনো ব্যাগ নিয়ে কখনো ব্যাট হাতে খুনসুটি করতে দেখা যায় তাকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামাতের ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশ গড়তে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা বলেছেন, স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল। এখনও প্রধানমন্ত্রী ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বৈদেশিক বিভিন্ন শত্রুরা যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধু কন্যার শক্ত নেতৃত্ব না থাকলে বাংলাদেশ আজকে আরো দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পতিত হতো। ষড়যন্ত্র করছে বিএনপি, জামাত, একের পর এক ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এরা গণতন্ত্রের শত্রু, এরা দেশের শত্রু, এরা গণমানুষের শত্রু। এটা নির্বাচনে বিশ্বাস করে না, গণতন্ত্রে এরা বিশ্বাস করে না। তারা নির্বাচন মানে ক্ষমতায় তাদের আসতে হবে, ক্ষমতা দখল করতে দেয়, এই বাসনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ষড়যন্ত্রগুলি কিন্তু শেষ হয় নাই। আমাদের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। জন্মের প্রায় 1 মাস পর নবজাতকের শরীর থেকে বেরিয়ে এলো 1.5 ইঞ্চি আস্ত এক সুই। সন্তান জন্মের সময় চিকিৎসক অথবা নার্সের অবহেলায় এমন দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। গত 20 এপ্রিল সাভারের আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালে জন্ম নেয় ওই শিশুটি। রাশেদ বাপির রিপোর্ট। মায়ের পাশে গভীর ঘুমে আচ্ছন্ন 1 মাস বয়সী আব্দুল্লাহ সাফওয়ান। অথচ কদিন আগেও এমন স্বাভাবিক জীবন ছিল না শিশুটির। প্রচণ্ড জ্বর আর চিৎকার কান্নাকাটি করেই কেটেছে জন্মের পর প্রায় পুরোটা সময়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মের পর গত 21 এপ্রিল বাড়িতে ফেরেন মা তুলিয়া আক্তার। 2 দিন পর প্রচণ্ড জ্বর ওঠে শিশুটির। এক পর্যায়ে নবজাতকের কোমরের বাঁ পাশে চামড়ার নিচে ফোলা নজরে আসে পরিবারের সদস্যদের, যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে। অবস্থা খারাপ দেখে গত 2 মে একই হাসপাতালে শিশুকে নিয়ে গেলেও পাননি সুচিকিৎসা।
এভাবেই কেটে যায় আরও অন্তত 2 সপ্তাহ। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বাড়িতেই ক্ষতস্থান দেখতে গেলে বের হয়ে আসে আস্ত এক সুই। সন্তানের প্রতি চিকিৎসক ও হাসপাতালটির এমন অবহেলায় ক্ষুব্ধ অভিভাবকরা। এটা হসপিটালেই হয়তো বা তাদের অযত্ন অবহেলার কারণে এরকমটা হয়েছে। এই সুইটা তাদের ওই জায়গায় ছিল, বাচ্চা ওই জায়গা থেকেই ঢুকছে, আর আমরা তো আর বাচ্চা না হয়তো আর কোনোখানে এরকমই করিনি। অভিযোগের বিষয়ে জানতে গেলে হাসপাতালটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাক্ষাৎ মেলেনি। তবে তথ্য কর্মকর্তার আশ্বাস তদন্ত করে ব্যবস্থা নেয়ার। এটা আপনার কাছে কি সুই মনে হচ্ছে? না, এটা তো হসপিটাল সুই। আমি তো মানে অস্বীকার করি না যে এটা হসপিটালের সুই না। কিন্তু যে কোনো কারণে অসতর্কতার সাথে এটা ঢুকতে পারে কিনা, মানে ঢুকে ভেঙে রেখে যাওয়া, এটা খুব মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে। এটা কখনোই হওয়ার কথা না। গত 19 এপ্রিল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আঞ্জুমান আরা রিতার তত্ত্বাবধানে ভর্তি হলেও 20 এপ্রিল ডাক্তার মুস্তারি ফারহানার সহায়তায় সন্তান প্রসব করেন তুলিয়া আক্তার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার। নতুন চালের দোহাই দিয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পহেলা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও মিল গেইটের মূল্য লেখার কথা থাকলেও মাসখানেক পর নতুন চাল না আসা পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়ন না করার খোড়া যুক্তি দিয়েছেন খাদ্যমন্ত্রী। সকালে রাজধানী মিরপুরে ওএমএস কার্ডের মাধ্যমে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এদিকে দেরি করে কার্ড হাতে পাওয়ার অভিযোগ সুবিধাভোগীদের। বস্তার গায়ে আপনার ধানের নাম, জাত উল্লেখ করতে হবে। আপনার মিল গেটের রেট লিখতে হবে। পহেলা বৈশাখ থেকে চালের বস্তায় ধানের জাত, মিলের ঠিকানা ও মিল গেটের মূল্য লেখা থাকবে এমন সিদ্ধান্ত জারি করে তোড়জোড় দেখিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মাসখানেক পর নিজের অবস্থান থেকে সরে আসলেন মন্ত্রী, দিলেন বাজারে নতুন চাল আসার খোড়া যুক্তি। বড় ধানটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে উঠছে, সেটা এখন ক্যালসিয়াম কিছু কেবল শুরু হয়েছে। পুরাতন চালগুলো কি ফেলে দেবে না, সেগুলো খেতে হবে। সেগুলো বিক্রি করে একটু ধৈর্য ধরেন, এটাও শেষ হবে, নতুন আসবে। রোববার সকালে রাজধানীর মিরপুরে ওএমএস কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সুবিধাভোগীর মাঝে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। বলেন, সারা দেশে 14 লাখ পরিবারকে ওএমএস কার্ড দেওয়ার কাজ চলছে, যার পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। চিনি পাই কিনা, সে খাদ্য বান্ধব পায় কিনা, ডুপ্লিকেশন হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে সে কার্ড পাবে। এদিকে ওএমএস কার্ডধারীরা বাজারের চেয়ে কেজিতে অন্তত 25 টাকা কমে 30 টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি। এমনকি আটার কেজিও 24 টাকায় পাচ্ছেন কার্ডধারীরা। সব জিনিসের দাম বেশি, আমরা যদি এখান থেকে মাল নিতে পারি আমাদের জন্য একটু উপকার হয়, একটু পয়সা বাঁচে। এই 7-8 মাস হয়ে যা, যদি আরো আগে হয় তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। কম দামে চাল ও আটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও দেরিতে কার্ড হাতে পাওয়ার অভিযোগ সুবিধাভোগীদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন বলে জানা গেছে। মন্ত্রী ও কর্মকর্তাদের বহন করছিল 3টি হেলিকপ্টার। রাইসির প্রেসিডেন্ট বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। রাইসির হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে, যোগ দিয়েছে 40টি উদ্ধারকারী দল। তবে বৈরী আবহাওয়ার কারণে রাইসির হেলিকপ্টারটির সঠিক অবস্থান সম্পর্কে এখনও জানা যায়নি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর স্বপ্ন দেখছে বাফুফে। তার পাসপোর্ট নিয়ে জটিলতা কাটাতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে মোহামেডানের সলিমান দিয়াবা থেকেও লাল সবুজের জার্সিতে খেলানোর বিষয়ে কথা গিয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবলে আলোচনায় হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, খেললেও সেটা কবে, এ নিয়ে জলঘোলা কম হয়নি। দেশের ফুটবল প্রেমীরাও চান তাকে লাল সবুজের জার্সিতে দেখতে। তাই এবার তাকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য বেশ আটঘাট বেঁধেই নেমেছে বাফুফে। দ্রুতই হামজাকে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে, এমনই ইঙ্গিত ফুটবল ফেডারেশনের। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। আশা করি নিশ্চয়ই সামনে আপনারা ভালো নিউজ শুনবেন।
বাফুফের মতো হামজাও চান বাংলাদেশের জার্সিতে খেলতে। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনও করতে যান তিনি, তবে কিছু জটিলতায় তা আর সম্পূর্ণ হয়নি, যদিও এবার বাফুফে উদ্যোগ নিয়েছে সমস্যা সমাধানের। ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে। হামজা ছাড়াও বাফুফের সঙ্গে কথা এগিয়েছে মোহামেডানের সোলেমান দিয়াবাতের সঙ্গে। মালির এই ফুটবলার অনেক আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলতে, যদিও তাকে লাল সবুজের জার্সিতে খেলাতে বাফুফের বিবেচনায় রাখতে হবে অনেক কিছু। তারপরও তাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম, সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন দিয়াবাতে। এখন পর্যন্ত লিগে 15 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মালির এই ফুটবলার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রণক্ষেত্র মিরপুর ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় চালকরা, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভের বলি সাধারণ মানুষ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থী নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত, ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান বিশকেকের। এবং চিকিৎসার জন্য ভারত গিয়ে গায়েব ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। 3 দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে গোয়েন্দা বিভাগ। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।